ঝাড়খণ্ড অঞ্চল, মানে পুরো ওই অঞ্চলটা জুড়ে রয়েছে। পরবর্তীকালে এর যে প্রভাবটা ছিল এটা পশ্চিমবঙ্গের এখনকার যে পশ্চিমাংশ আছে সেখানে, অর্থাৎ এই যে আন্দোলনগুলো দেখবে এরপর একের পর এক আন্দোলন হবে, প্রত্যেকটা আন্দোলনের যারা উপজাতি সম্প্রদায় ছিল তারা কিন্তু একত্রিত হয়ে লড়াই করেছিল, কিন্তু সমস্যা ছিল বেশিরভাগ আন্দোলন আর কি করা হয়েছিল সেই সময় আর কঠোরভাবে দমন করা হয়েছে। তার পিছনে কারণ কি ছিল? কেন এই উপজাতি আর কি আন্দোলনগুলো খুব একটা সাফল্যের মুখ দেখে? কি কারণ ছিল? কি হতো এক প্রকার বলতে পারো এদের আন্দোলনটা কি ছিল না, সুসংগঠিত ছিল না। সোজা কথা, এদের মাথায় তো এত বুদ্ধি ছিল, এরা খুব সাদা মাটা টাইপের। এরা হচ্ছে এদের জীবনযাত্রা হচ্ছে শুধু নিজেদেরকে ঘিরে, এরা খাবার দাবার পেলেই খুশি, এরা কোনো কিছুর মধ্যে আসে না। সাধারণ যে জনজীবন আছে তার থেকে তারা বঞ্চিত। এবার বলছে এদেরকেও প্রতারিত করেছে, তাহলে এদের মধ্যে সুসংগঠিত লড়াই তো হয়নি। যে যেখানে পাচ্ছে, যে প্রথমে এখানে বিদ্রোহ হলো, কিছুদিন বিদ্রোহ হলো প্রথম ধাপে, সেই বিদ্রোহটা সেখানে অসফল হলো, পরবর্তীকালে আবার শুরু হলো, এইভাবে বিদ্রোহগুলো হলো। এবং যেটা আরেকটা কারণ ছিল, যেটা বলতে ব্রিটিশদের হাতে তখন কি ছিল, অত্যাধুনিক অস্ত্র সামগ্রী ছিল, তারা জীবন আর কি নিত, তারা কুণ্ঠাবোধ করতো না ব্রিটিশরা, যার ফলে কি হয় অতি সহজেই এদেরকে অত্যাচার করে এগুলো দমন করা হতো। নেক্সট একটু সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী, হ্যাঁ সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই সন্ন্যাসী ফকির কারা ছিল? সন্ন্যাসী ফকির কারা ছিল? মূলত এরা ছিল, আগে যারা ছিল এরা ছিল মানে সাধারণ জনযাত্রার সাথে যুক্ত ছিল, সন্ন্যাসী ঠাকুরের নাম হতো। পরবর্তীকালে কি হয়, বিভিন্ন রাজা মহারাজারা এদের থাকার জন্য জমি দিয়েছে, তাহলে এরা কি করতে থাকে, একটা নির্দিষ্ট জায়গায় তারা বসস্থান করে থাকতে থাকে, বাসস্থান করে।